174 দিনে ঢাকার রাজপথে 183 আন্দোলন, সরকারকে কঠোর হওয়ার তাগিদ। শেখ হাসিনা ভারতে অবস্থানের কারণেই অপপ্রচার বললেন প্রধান উপদেষ্টা। বিশেষ গোষ্ঠীর কাছে মাথা নত করেছে সরকার, আদিবাসী ফোরামের অভিযোগ। কাল শুরু 21শে গ্রন্থমেলা, আগামীতে জমা দিতে হবে পাণ্ডুলিপি বললেন ডিএমপি কমিশনার। 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। কাল তফসিল ঘোষণাকালের প্রধান সমন্বয়ক ছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21শে সংবাদে, সাথে আছে আমি সাবির আহমেদ। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, জুমার নামাজে মুসল্লির ঢল, বন্দোবস্ত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত 174 দিনে আন্দোলন হয়েছে 183টি। আন্দোলনকারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে বৈষম্যের শিকার দাবি করে সড়ক অবরোধ থেকে শুরু করে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিচ্ছেন একের পর এক। একই দিনে 17টি স্পটে অবরোধের ঘটনাও ঘটেছে। সরকারকে নাজুক ভেবে অনেকেই দ্রুত দাবি আদায়ের চেষ্টায় পথে নেমেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এর সমাধানে কিছু পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। দাবির শহরে পরিণত হয়েছে ঢাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই চলছে বিভিন্ন দল, গোষ্ঠী আর সংগঠনের ব্যানারে একের পর এক আন্দোলন। চলছে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, অনশন, সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি। জুলাই অভ্যুত্থানের সময় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো না দিয়ে অটো পাসের দাবিতে 19শে আগস্ট সচিবালয় ঘেরাওয়ের ঘটনা ছিল প্রথম আন্দোলন। 19 আগস্টে বিভিন্ন দাবিতে রাজধানীর মোট 17টি পয়েন্টে চলে সড়ক অবরোধ। 25 আগস্ট আনসার সদস্যরা সকাল সন্ধ্যা অবরোধ করে রাখে সচিবালয়। বিসিএসে বাদ পড়া প্রার্থী, অব্যাহতিপ্রাপ্ত এসআই, রেল চালক, বিডিআর সদস্যদের পরিবার ও চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ রিকশা চালকরা নামেন রাজপথে। 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না থাকার দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। চলছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের কাছেই কেন সব দাবি দেওয়া একসঙ্গে? তখনকার সময়ে কিন্তু বিভিন্ন সংগঠন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, বিভিন্নভাবে তারা হয়তো বঞ্চিত ছিল। তো এখন তারা এই একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা নতুন একটা গভর্নমেন্ট এসেছে, তো তারা সেই সুযোগটা পেয়েছে। এখন আন্দোলন বা কোনো দাবির তো একটা সুন্দর একটা মাধ্যম থাকতে পারে, এভাবে না করেও, জনদুর্ভোগ তৈরি না করেও কিন্তু বলা যায়। বেশিরভাগ আন্দোলনই হচ্ছে আপনার অযৌক্তিক দাবি। তারা যেটা চাইবে, তারা চাইবে তাদের অনুকূলে পরিবেশটাকে নিয়ে আসতে। ডিভাইড অ্যান্ড রুল, এটা কিন্তু আওয়ামী লীগের একটা পুরনো রাজনীতি। অস্থায়ীভাবে একটা সরকার দায়িত্বে এসছে, আমি কি আমার দাবি নিয়ে তার কাছে যাব, না যে আমাকে পার্মানেন্ট সমাধান দিতে পারবে তার কাছে যাব? পার্মানেন্ট সমাধান কে দিতে পারবে? একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ম্যান্ডেট নিয়ে যে আসবে। আন্দোলনের বিষয়ে সরকারের প্রথম থেকে কঠোর হওয়ার দরকার ছিল বলে মনে করছেন কেউ কেউ। অনির্বাচিত সরকারের পক্ষে এই ধরনের দাবি দেওয়া, রেলওয়ে, গার্মেন্টস, অমুক, শিক্ষক বা ইত্যাদি মাদ্রাসা, সব তাদের পক্ষে পরিপূরণ করা সম্ভব না। সেগুলোর ব্যাপারে একটু দায়িত্বশীল হওয়া দরকার। এই সরকার যতদিন আছে, তবে তাদের দ্বারা সবকিছু করাও সম্ভব নয়। এত বেশি আন্দোলনের পেছনে আমি মনে করি না যে অন্য কারো ইন্ধন আছে। আমি মনে করি যে এটা সরকার শুরুতেই ভুল করেছেন। সরকারের উচিত ছিল দীর্ঘদিন জমে থাকা এত দাবি দেওয়া, এগুলোকে ডিল করার জন্য একটা আলাদা মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া কিংবা একটা উইং খুলে দেওয়া। জনগুরুত্বপূর্ণ যত দাবি হোক এগুলোকে পাত্তা না দিয়ে সরকারের কঠোর অবস্থান নিতে হবে। আর এখনো সময় আছে, সরকার যদি চায় যে এই দাবি দাওয়া নিয়ে তারা ডিল করতে পারছে না, তারা একটা উইং খুলে দিক, তারাই এই দাবি দাওয়াগুলো নিয়ে আলাপ করুক। সিরাত আল মুস্তাকিম, 21শে টেলিভিশন, ঢাকা। 45 ঘন্টার বেশি সময় ধরে অনশনে থাকলেও আসেনি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আশ্বাসের পরও অনশন ভাঙেননি সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি না মানলে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। রাত পেরিয়ে বেলা গড়ালেও অনশনে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। ৪৫ ঘন্টারও বেশি সময় ধরে অনশনে অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীদের অনেকে। কলেজকে বিশ্ববিদ্যালয় করাসহ ৭ দফা দাবিতে এই অনশন চালিয়ে যাচ্ছে তারা। আমাদের অগ্রসরা আমাদের পথ দেখিয়ে গেছে। প্রায় ২৮ বছর ধরে আমরা আন্দোলন করছি, এক ধাপে ধাপে আন্দোলনগুলো করা হচ্ছে। লাশের মিছিল দীর্ঘ হবে। বৃহস্পতিবার রাতে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না আসায় কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। আমরা আমরণ অনশনে আছি। আমরা প্রথমে 5 জন আমাদের শিক্ষার্থী অনশন শুরু করেছিল। গতকাল দুপুর 2টার দিকে আমরা গণ অনশনের ঘোষণা দিয়েছিলাম। শিক্ষার্থীরা বলছে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। তরিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। বিশেষ শক্তির কাছে অন্তর্বর্তী সরকার মাথা নত করেছে বলে অভিযোগ করেছে আদিবাসী ফোরাম। তাদের অভিযোগকে সমর্থন করছেন বিশিষ্টজনেরা। একই সাথে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। মানিক শিকদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, পাওয়া মাত্রই আপনাদের দেখানো হবে। দর্শক, রিপোর্টটি হাতে পাওয়া মাত্রই আপনাদের দেখানো হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকার কারণেই বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানোর সুযোগ পাচ্ছে সে দেশের গণমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া পডকাস্টে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জানান, আইন অনুযায়ী তাকে দেশে ফেরত পাঠাতে হবে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেখানে গিয়েও চুপ নেই তিনি। বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকার নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যার প্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারের সুযোগ পাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। এই যে আমেরিকার সাথে গলাগলি করতে গিয়ে আমেরিকান কতগুলো কোম্পানি বাংলাদেশে আসছে। শেখ হাসিনাকে আশ্রয় দিলেও ভারত সরকার এ অপপ্রচারে দায় নিতে রাজি নন। এ অবস্থায় শেখ হাসিনা যাতে চুপ থাকে সে নিশ্চয়তা চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান গিডিয়ান রেসম্যানের পডকাস্টে ডক্টর ইউনূস বলেন, আইন অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতেই হবে, এর বিকল্প নেই। তার সরকারের বর্তমান অগ্রাধিকারের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতিকে সচল করাই প্রথম কাজ। জানান, আগস্টে প্যারিসে থাকা অবস্থায় কিভাবে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পান, সে সময় তার চিন্তা ভাবনাও তুলে ধরেন পডকাস্টে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটা বলছিলাম, বিশেষ শক্তির কাছে অন্তর্বর্তী সরকার মাথা নত করেছে বলে অভিযোগ করেছে আদিবাসী ফোরাম। এ সংক্রান্ত মানিক শিকদারের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন রিপোর্টটি দেখে নেই। কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের স্বীকৃতি আদায়ের দাবিতে গণসমাবেশ। অংশ নেন আদিবাসী ফোরামের নেতা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। সেই হামলার ন্যায় বিচার আমরা চাই। সমাবেশে বক্তারা ১৫ জানুয়ারি এনসিটিভিতে আন্দোলন চলাকালে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানায়। যতই আদিবাসীদের উপর অন্যায় বিচার হোক না কেন, আমরা রক্ত দিতে জানি। আমাদের সকলের নৈতিক দায়িত্ব এই অস্তিত্বের জন্য লড়াই সংগ্রাম করে যাওয়া। হামলাকারীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অশুভ শক্তিরা বিভিন্ন জায়গায় দানা পালা মেলে বাংলার যতটুকু অর্জন, সেই অর্জনকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে। সরকারের দায়িত্ব এর বিরুদ্ধে যারা দায়ী তাদেরকে খুঁজে বের করে কাঠগড়ায় দাঁড় করানো, আইনের আওতায় আনা। সরকার যদি নিন্দা জানায়, সে
তাহলে জনগণ আমরা কোথায় যাব? এই অভ্যুত্থানে শুধু আবু সাইদ বা মীর মুগ্ধর রক্ত ঝরেনি, এখানে লিটন চন্দ্র হেমব্রম বা রিয়া গোপের রক্ত ঝরেছে। স্টুডেন্ট ফর সভারেন্টি সেই সংগঠনটি কিভাবে একদিনে আন্দোলন করে এই শব্দ তারা বাতিল করার জন্য বাধ্য করেছে এনসিটিবি বোর্ডের কাছে, তাই আমরা ধিক্কার জানাই। সংবিধানের দোহাই দিয়ে আদিবাসীদের অধিকার বঞ্চিত করে রাখা হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি নিয়ে আওয়ামী লীগ সরকার টালবাহানা করেছে বলেও অভিযোগ করেন তারা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে যখন আপনি এমব্রেস করতে পারেন, আপনি তাদেরকে ভালোবাসতে পারেন, তাদেরকে স্বীকৃতি দিতে পারেন, তাইলেই আপনি তো মহান, আপনি মহৎ জাতি হিসেবে নিজেকে প্রকাশ করতে পারেন। কিন্তু আমরা কি সেটা পারছি? বাংলাদেশের বৃহৎ কমিউনিটি তাদের অধিকারের জন্যে, স্বীকৃতির জন্যে এখানে রাজপথে স্লোগান দিতে হবে, লড়াই করতে হবে এবং নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে। এটা খুবই দুঃখজনক। বড় ত্রুটি ৭২-এর সংবিধান এবং সেই সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না দেওয়া। এই কথা তো অনেক দিন ধরে বলে আসছি। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আদিবাসীদের জন্য একটা কমিশন করেন না, অন্ততপক্ষে সুপারিশ করেন। জুলাই অভ্যুত্থানে আদিবাসী গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদ করেন বক্তারা। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেন, পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ ও গ্রাফিতি মুছে দিতে বিশেষ শক্তির কাছে নতি স্বীকার করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে, তার প্রথম ভাষণে আদিবাসী শব্দ যেভাবে চয়ন করেছিলেন, আদিবাসীর পরিচয় উল্লেখ করে যেভাবে আদিবাসী অধিকারের কথা বলেছিলেন, তার কাছেও কিন্তু এই সাম্প্রতিক ঘটনাগুলো অজানা নয়। তিনিও কেন তার অবস্থান পরিষ্কার করবেন না, আমার সেই প্রশ্ন। তাহলে কি তার অন্তর্বর্তীকালীন সরকারের পেছনের শক্তি এত বেশি শক্তিশালী যে তাদের কাছে তাদের নথি স্বীকার করতে হবে? আদিবাসীদের নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। আমাদের শিক্ষার্থীদের যদি বিচার না পাই আমরা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। শনিবার পর্দা উঠছে বাঙালির প্রাণের স্পন্দন অমর ২১ বইমেলার। উদ্বোধনের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। ডিএমপি কমিশনার জানিয়েছে, উস্কানিমূলক কোনো বই যাতে প্রকাশ হতে না পারে সেজন্য আগামী বছর থেকে বাংলা একাডেমিতে আগেই জমা দিতে হবে পাণ্ডুলিপি। শওকত আলীর ক্যামেরায় বাকিটা দেখুন তঞ্জিলা তাসনিমের রিপোর্টে। বছর ঘুরে এসেছে ভাষার মাস, ভালোবাসার ফেব্রুয়ারি। পর্দা উঠছে প্রাণের বইমেলার। ময়দান জুড়ে শেষ মুহূর্তে স্টল, প্যাভিলিয়ন তৈরির কর্মযজ্ঞ। প্রদর্শনের জন্য যতটুকু দরকার আমরা সবকিছু নিয়ে প্রস্তুত। 70% কাজ সম্পন্ন হয়েছে, আরও 30% কাজ এখনো সম্পন্ন হয়নি। আশা করি আজকে এবং আগামীকালের ভিতরে আমাদের কাজ সম্পন্ন হবে। লেখক প্রকাশকরাও গুছিয়ে এনেছেন মাসব্যাপী মেলার প্রস্তুতি। আমরা টোটাল প্রস্তুতি শেষ, আমরা 98% প্রস্তুতি নিয়ে ফেলাইছি। আশা করছি যে মেলাটা স্বতঃস্ফূর্ত হবে, সবাই অংশগ্রহণ করবে মেলায়, আমরা আশানুরূপ পাঠকের সাড়া পাবো। মুক্ত পরিবেশে এবার বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বিশ্বাস গত 17 বছরের চেয়ে এবার অনেক বেশি লোক বইমেলায় আসবেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, মেলা চলাকালীন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এই এক মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না। রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে। সমন্বয় সভা করেছিলাম, সেখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন। তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওরা স্ক্যানিং করে, ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। এই বছর ওরা পারবে না, আগামীতে এই নতুন যে বইগুলো প্রকাশনা হবে তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিকে জমা দেওয়া হয়। মাসব্যাপী মেলার পুরো সময় জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলবে না কোনো ভারী যানবাহন। আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা এবং নতুন বই নিয়ে পাঠকের সাথে বইমেলায় মেলবন্ধনে অপেক্ষায় আছে লেখক, প্রকাশক এবং স্টলের সদস্যরা। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা। ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আগামীকাল ঘোষণা করা হবে তফসিল। স্থিতিশীল একটি নির্বাচনের দাবি ছাত্র সংগঠনের, আর শিক্ষার্থীরা বলছেন সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করবে এমন নেতৃত্বই আসুক। প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন হয়েছে মাত্র ৯ বার। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯২ সালে। ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আর এই রোডম্যাপকে ঘিরেই ছাত্র সংগঠনগুলোর মাঝে দেখা দিয়েছে ভিন্ন মত। বেশ কয়েকটি ছাত্র সংগঠন চায় নির্বাচন আগে সংস্কার। ছাত্রদল মনে করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে জাকসু। নির্বাচনের আগে একটি সংস্কার কমিশন গঠন করা। আমরা চাই শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে জাকসু কার্যকরের জন্য প্রশাসন যাতে কোনো রকমের সদিচ্ছার ঘাটতি না দেখায়। তবে কোনো সংগঠন সংস্কার চলমান রেখেই ঘোষিত রোডম্যাপ অনুসারে নির্বাচন চায়। প্রয়োজনীয় সংস্কার করেই হোক, যাতে করে সংস্কারের নাম করে কেউ যাতে জাকসু বানচাল করতে না পারে। প্রশাসনকে এই বিষয়ে আরো অনেক সচেষ্ট হতে হবে। জাকসু প্রক্রিয়া চলমান রেখে এই সংস্কার গঠনতন্ত্র সংশোধন করে খুব সুন্দর একটা জাকসু নির্বাচন প্রশাসন আমাদের চাইলে উপহার দিতে পারেন। সাধারণ শিক্ষার্থীরা চায় লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক। বিভিন্ন অসঙ্গতি নিয়ে সোচ্চার তারা। বিগত ফ্যাসিবাদী শাসনামলে নষ্ট হয়ে গিয়েছিল, সেটা আবার পুনরায় ফিরে আসুক এবং সেখানে হচ্ছে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড থাকুক। আমরা এমন একটা রাজনীতি চাবো যেখানে হচ্ছে যে একজন ছাত্র তার নিজের অধিকার আদায় করতে পারবে এবং ছাত্র কল্যাণের জন্যই আমরা কাজটাকে চাইবো। আমি চাই সাধারণ শিক্ষার্থীদের যত চাপ আছে চিন্তা ভাবনা জাকসুর মাধ্যমেই হোক। বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে কথা বলেই নির্বাচনে যেতে চান বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা ইতোমধ্যে বিভিন্ন হলে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করছি এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছি। পরিবেশ তৈরি করে আমরা নির্বাচনে যেতে চাই। এর মধ্যে চূড়ান্ত হয়েছে ভোটার তালিকা। এ নিয়ে ছাত্র সংগঠনগুলো বিভিন্ন দাবি নিয়ে মিছিল সমাবেশ করেছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে হলো জুমার নামাজ। অংশ নেন বিদেশি মেহমানরাও। নামাজ শেষে মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর শান্তি কামনা করেন মুসল্লিরা। 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়ের পন্থীরা। গাজীপুর থেকে অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোর থেকে ইজতেমার মাঠে আসতে থাকেন মুসল্লিরা। বেলা বাড়ার সাথে সাথে তুরাগ পারে বাড়ে মুসল্লিদের জনস্রোত। জুমার নামাজে অংশ নিতে সবাই শামিল এক কাতারে। ময়দান ছাড়িয়ে জমায়েত ছড়ায় প্রধান সড়ক পর্যন্ত। ইমামতি করেন মাওলানা জুবায়ের। অধিক সওয়াব ও বিশ্বের শান্তি কামনায় বড় জমায়েতে অংশ নেন মুসল্লিরা। জুমার নামাজে অংশগ্রহণ করতে পেরে আমি খুশি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এই জন্য যে এখানে এত বড় জামাত আমি কোনোদিন আগে কোনোদিন অংশগ্রহণ করি নাই। এর আগে ভোরে ফজরের নামাজে শামিল হন লাখো মুসল্লি। নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। 63টি খিত্তায় অবস্থান করছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। এ পর্বে যোগ দিয়েছেন 2000-এর বেশি বিদেশি মেহমান। But I moved to Preston. I'm from the UK. This is my first time to the Tongi Ijtima in Bangladesh. I'm very happy to be here. So many people here, mashallah. ইসলাম যাতে আমরা প্রচার করতে পারি সেই জন্য আমাদের আজকের এই জামাই কিভাবে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেওয়া যায় সেই দাওয়াতের পিকনিক আমরা এখানে আছে। এদিকে মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত পর্যাপ্ত পুলিশ ও র্যাব সদস্য। পুরো ময়দান পর্যবেক্ষণ করা হচ্ছে সিসি ক্যামেরায়। আমাদের মেজারে মনে হচ্ছে না এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে। আমরা এখনো শান্তিপূর্ণ আছি। আপনারা নিশ্চয়ই এটি আমার সাথে একমত হবেন। রোববার জোহরের নামাজের আগে আখিরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সাবেক এমপি পটনের সার কেলেঙ্কারি, কৃত্রিম সংকট তৈরি করে হাজার কোটি টাকা লুট। গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার ও সংস্কারের দাবিতে রাজধানীতে মিছিল করেছে ছাত্র শিবির। জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শাহবাগে এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, সংস্কারের কাজ পুরোপুরি শেষ না করে দেশে কোনো নির্বাচন করা যাবে না, অন্যথায় রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা। অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক নেতাদের যদি সুবুদ্ধি উদয় না হয় তাহলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাও। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা করে জেলা ও মহানগর কমিটি বাতিলের আলটিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানের অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। বেলা 11টার দিকে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। বলেন, একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃতি নায়কদের মাইনাস করে 5 অগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে
প্রহসনের পকেট কমিটি গঠন করেছে। আন্দোলন বিরোধী ওইসব ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, ক্ষমতা দখল ও সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি তাদের। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠনের দাবি জানান। গেল ৩০ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। হাসিনার আমলে দুর্নীতিতে বেপরোয়া ছিলেন নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামরুল আশরাফ খান পটন। করেছেন সরকারি সার লুটপাট, কৃত্রিম সংকট তৈরি করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। ঢাকা ও নরসিংদীতে গড়েছেন সাম্রাজ্য। মাখন দাসের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামরুল আশরাফ খান পটনের নাম শুনলেই আতঙ্কিত হতো জনপদ। বড় ভাই এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপের অপকর্মের হোতা হিসেবে পরিচিত পটন ১০ম জাতীয় সংসদে ১৪ দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন। এরপর থেকেই তার অনিয়ম অত্যাচার পৌঁছায় সীমাহীনতায়। শেখ হেলাল ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের এজেন্ডা বাস্তবায়ন সহ গড়ে তোলেন সাম্রাজ্য। করেছেন চাঁদাবাজি, হিন্দুদের জমি দখল। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে সরকারি সার লুটপাট, কৃত্রিম সংকট তৈরি করে লুটে নিয়েছেন বিপুল অর্থ। ৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ সহ অন্তত অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক বনেছেন ১০ বছরে। রাজধানী সহ নিজ জেলায় বাড়ি, অ্যাপার্টমেন্ট ও মালয়েশিয়ায় গড়ে তুলেছেন সেকেন্ড হোম। গড়ে তোলেন পটন বাহিনী। পুরা পলাশ নির্বাচনী এলাকার আওয়ামী লীগটা একটা পরিবারের মতো। সার আত্মসাৎ সহ যুবদল নেতা শামীম হত্যা মামলায় পটন গ্রেপ্তার হলে পরিস্থিতি বদলাতে শুরু করে। জাতীয় পার্টি অন্যান্য দল ছিল, তাদেরকে টোটালি তারা এখানে একনায়কতন্ত্র বা রাজতন্ত্র কায়েম করতে গিয়ে ওইসব দলগুলো নেতাকর্মীরা চাকরি এবং ব্যবসা বাণিজ্য থেকে তাদেরকে দূরে রেখেছে। উপজেলা সেক্টর বলেন, বিসিআইসি বলেন, এই আপনার জনতা বলেন, প্রাণ বলেন, যত ফ্যাক্টরি আছে সকল ফ্যাক্টরিতে তারা চাঁদা। তুষার, পটন এবং আশরাফ খান দিলীপ করে নাই, এবং আমার থানা সদস্য সচিব পাপন ভাই গুলি করে যেভাবে অত্যাচার করছে, ওরা ফ্যামিলিতে অস্ত্র মার কপালে ধরে যেভাবে হুমকি দিয়েছে এবং আমাদের বাড়িতে পুলিশ পাঠায় আমাদেরকে যেভাবে ষড়যন্ত্র ওরা করছে, এতে এলাকাবাসী সবাই আতঙ্কিত ছিল। পটনের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্তের দাবি স্থানীয়দের। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যদি দেখেন যে এই সম্পদগুলা একবারই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা দুর্নীতিভাবে উপার্জিত হয়েছে, তাহলে কোর্টের রায়ের মাধ্যমে তারা যে ব্যবস্থা নেয় সেটি সবচেয়ে ভালো হবে। তবে যদি দুর্নীতি আয় করা হয় তাহলে সেটা রাষ্ট্র কোষাগারে জমা দেওয়াটা ভালো। একটা মানুষের জীবনে এত সম্পদ সম্ভব না যদি পূর্বপুরুষরা রেখে না যায়, তদন্ত করে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং অবৈধ সম্পদ নষ্টায়িত করা উচিত। শুধু পটন সাহেবের না, যত অবৈধ সম্পদ আছে গাড়ি আছে। দোর্দণ্ড প্রতাপশালী পটনের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ। পরে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে সাবেক এই মন্ত্রীকে রংপুর শহরের সেন্ট্রাল রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। লালমনিরহাটে সাবেক এমপি নুরুজ্জামান আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার ১ নম্বর এজাহার নামীয় আসামি। এবার আবিবা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। শেষ দিনে মেলায় ছিল উপচে পড়া ভিড়। ক্রেতারা কিনছেন তাদের পছন্দের পণ্য। মফির রহমানের সহায়তায় আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনের চিত্র এটি। এভাবেই ফুটপাতে বসে পণ্য বিক্রি করছেন বিক্রেতারা। স্টলের মাল আমরা আর কি বাইরে নিয়ে আসছি, এখন স্টলে মানুষ যায় না, বাইরে একটু বাইরে দিলে একটু সেলটা ভালো হয়। এখন বাইরে ঘুরে যেভাবে পারতেছে ওইভাবে সেল করার চেষ্টা করতেছি। মনে হচ্ছে নিউ মার্কেটে আমরা ঘুরতেছি। মিট মার্কেটে ফুটপাতে যেভাবে প্রোডাক্ট সেল করে, দেখলন বাইচলন
এই 100 এই অবস্থা হয়ে গেছে। উনি কিছু না, এগুলো মানে বেসিক্যালি কি বলবো, এটা গুলিস্তানে পাওয়া যায়। সকাল থেকে মেলায় তেমন আনাগোনা না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভরে যায় সব স্টল আর প্যাভিলিয়ন। গৃহস্থালী পণ্য, পোশাক, কসমেটিক্স কিংবা ইলেকট্রনিক্স জিনিস কিনেছেন অনেকে। অনেক কিছু কেনা আছে, কসমেটিক্স, জামা কাপড় সব দেখবো, যা যা পছন্দ হয় কিনবো। এখন তো ডিসকাউন্ট দিয়েছে, প্রথম দিনের তুলনায় আজকে একটু কম আছে। শেষ দিন সবাই একটা ভালো ডিল পায় প্রত্যেকটা শপ থেকে, আমরাও তার ব্যতিক্রম না। কোনো পণ্যের দামই অন্য আগের তুলনায় একটু দাম বেশি নিচ্ছে। শেষ দিনে চটকদার মূল্য ছাড়ের ধামাকা অফারও রেখেছেন ব্যবসায়ীরা। শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বড়দের হাত ধরে মেলায় এসে নিজেদের পছন্দের জিনিস কিনেছে শিশুরাও। আমার আম্মুর সাথে মেলার সমাপনী অনুষ্ঠানে সেরা প্যাভিলিয়ন ও স্টল মালিককে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আগামীতে মেলাকে আরও দৃষ্টিনন্দন করার কথা জানান তিনি। কম্পিটিটিভ সক্ষমতা যদি আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে আমরা ভবিষ্যতে খুব একটা দুর্যোগময় সময়ে পড়তে পারি। তো এই সুযোগে আমি ব্যবসায়ীদেরকে জানাতে চাই যে আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, এফিসিয়েন্সি বৃদ্ধি করার ক্ষেত্রে সার্বিকভাবে মনোযোগী হন। এবারের বাণিজ্য মেলায় অংশ নেয় দেশি বিদেশি ৩৪৩টি প্রতিষ্ঠান। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী বর্ষার আগে চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। চট্টগ্রামের খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি বলেন, গত ১৫ বছর চট্টগ্রামবাসীর দুর্ভোগকে পুঁজি করে একটি মহল শুধুই লুটপাট করেছে। রাতারাতি সব সমস্যার সমাধান করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, সবকটি সেবা সংস্থাকে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল, মাটি, ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে। এখন আমরা বিশ্বাস করি যে আগামী বর্ষার আগে কিছুটা সুফল পাবেন, পুরাটা না পেলেও। শেষ করছি বাংলাদেশে ব্রিটিশ পরম্পরার খবর জানিয়ে। উপমহাদেশ ছেড়ে ব্রিটিশরা চলে গেলেও এখনও বাংলাদেশে বাস করছেন তাদের বংশধর। পরম্পরায় তারা এখন এদেশের নাগরিক, জড়িয়ে গেছেন বাংলার কৃষ্টি কালচারের সাথে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা। মৌলভীবাজারে ১৮৫৭ সালে চা শিল্পের শুরু হয় ব্রিটিশদের হাত ধরে। চা বাগানে কাজ করতে এসে শ্রমিকদের বিয়ে করে সংসার শুরু করেন অনেক ব্রিটিশ নাগরিক। বাবা ব্রিটিশ, শ্বশুরও ব্রিটিশ, তারা লন্ডন থাকি এই দেশে বাংলাদেশে চা বাগানে কাজ করবার লাগি তারা আইছে। ওনারা চলে গেছেন তাদের কাজের পরিপ্রেক্ষিতে, কিন্তু তাদের বংশভূত যারা আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি। এখানে জন্ম নিয়েছি, আমাদের বাবাদের মুখ থেকে শুনেছিলাম যে আমাদের বাবা তারা বিদেশি ছিল। তবে ১৯৪৭ সালে ব্রিটিশরা দেশ ছাড়লেও চা বাগানে কাজের সুবাদে অনেকেই থেকে যান বাংলাদেশে। তাদের বংশধররা এখন মিশে গেছেন এদেশের সংস্কৃতির সাথে। ব্রিটিশ নাগরিক হিসাবে এখানে বসবাস করছে এবং তারা মোটামুটি অনেকটা আমাদের কাছ থেকে একটু পিছিয়ে আছে, তাদের তথ্য আসলে কেউ জানা নেই। বর্তমানে ওনারা বিভিন্ন জায়গায় ছেলেরা কাজ কাম করতেছে এবং বাড়িতে ওরা কৃষির উপর নির্ভর করে দিন যাপন করছে। পালন করেন খ্রিস্টান ধর্ম, তবে ইংলিশ খ্রিস্টান বলে তারা এ এলাকায় অ্যাংলো খ্রিস্টান হিসেবে পরিচিত। বিয়ে সহ ধর্মীয় আচার অনুষ্ঠান হয় নিজেদের মধ্যেই। আমরা যেহেতু অ্যাংলো, আমাদের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি যে অ্যাংলোদের মধ্যে বিয়ে শাদীটা হোক। তারা সকলেই এই বাংলাদেশের বাংলাদেশি হয়েই বর্তমানে বসবাস করে যাচ্ছে এবং এই শ্রীমঙ্গলের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে, সেই ডাইভার্সিটির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে তারা সকলে বর্তমানে মিলেমিশে এই শ্রীমঙ্গলে বসবাস করছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ১৭৪ দিনে ঢাকার রাজপথে ১৮৩ আন্দোলন, সরকারকে কঠোর হওয়ার তাগিদ। শেখ হাসিনা ভারতে অবস্থানের কারণেই অপপ্রচার বললেন প্রধান উপদেষ্টা। বিশেষ গোষ্ঠীর কাছে মাথা নত করেছে সরকার, আদিবাসী ফোরামের অভিযোগ।
কাল শুরু 21শে গ্রন্থমেলা, আগামীতে জমা দিতে হবে পাণ্ডুলিপি, বললেন ডিএমপি কমিশনার। 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, কাল তফসিল ঘোষণা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।